আরেক পাটি কোথায় গেল? আমার এক পাটে ওই বাড়ি থেকে এক পায়ে জুতো করে বেরিয়েছিলে বলতে চাও? ওই দু পায়ে পড়লে যদি কেউ খুলে না, সালা মাল খেলে তো আমার কোনো হুঁশ থাকে না। তাই সাবধান। ওই এক পাটি কেউ নেবে না রে। শালা, আমার বাবাও তোর মতো এত সতর্কবার্তা ছিল না। দাদু, আমার একটু ঝুপড়িতে পৌঁছে দিবি? চুপড়ি তুই তো যদি আমায় করে তুলিস তাহলে তো ভালো হয় রে। বাবু তুই সবজি ওই ছেলে পিলে রাস্তায় পড়ে গেলে কোলে বসিয়ে ঘরে পৌঁছে দেওয়া তো ডিউটি কাকু। আমার ডিউটিটা তো বেশ ভালোই জানা আছে দেখছি। তা তুই কি ছেলে? এই
কি দেখছিস? আরে শালা গায়ে রাখছাল গয়না কাকু। তা আছে হাতে বাজবন্ধ বাজায় করবিছে পায়ে নুপুর কাকু ওটা ঘুমোচ্ছি কেন রে? ওটাকে মরে গেছে। আরে মরবে কেন বেটা মরটা বাড়িতে নেই দেখছিস না হাতে দ্বিতীয় বালিশ নেই দ্বিতীয় বালিশ নেই মানে মরটা বাড়িতে নেই সারা বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই মোটার কি কষ্ট লাগে কাকু? ওই ঘরে পৌঁছানা আজকে দেখছি বড় বড় তরঙ্গ ওটা নয় নিচে নিচে আর নিচে তারা নিচে আরে ওটা না ওই নিচে না ঘাটের নিচে কাঠের নিচে কিছু না ওটা একটু রোগলে না শুনেছি আমার পা চলে। আমি তো পাগলের মতো লাফ দিতে পারবো না,
6 মাসে একটাও কাটাকুটি ছাড়েনি। শুধু বলেছেন রাজকোষে অর্থাভাব, এখন বেতন হবে। বেতন না বলছি এই সব বিষয় থাকছে। একদিন যখন দেশের অবস্থা হয়েছে তখন সব করা এখন বুঝে পাবে। কবে জি যাও দোকানে যাও, আমরা তোমার কাজকে দেখছি। আগে পাহাড় দিচ্ছি। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, স্বয়ং বিমানজি আমার দরজায় দাঁড়িয়ে আছেন, সাধারণ নাগরিকের ধন সম্পত্তির রক্ষণাবেক্ষণ করছেন। বহু পুণ্যে এমন মহান দেশে জন্মেছি। ধরে এবার তুমি এসো। হ্যাঁ দেখা কি আছে? ঘুমোচ্ছে। দাদু কেমন আছে? ভালো আছে, আরো ভালো থাকবে। তাহলে নিশ্চয় তোমার কাজ ছিল। আহ! ধন্য ধন্য অবলিকারে, ধন্য ধন্য অবলিকারে, ধন্য ধন্য অবলি। এই এটা হচ্ছে সুরঙ্গ। হ্যাঁ, আমরা বুঝিয়ে দিয়ে গেল। আমার ঘরে তো চোখ ঢুকেছে না। এই তখন ঢুকবে। ওই যে দেখছেন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেই ঢুকবে। হ্যাঁ এখনো ছেড়ে রেখেছেন কেন? শিগগিরই হাত করা না। মাথা মেরে কত লোকের কত সর্বনাশ করেছে। আমি চাই আপনার ঘরে। কিন্তু দেরি হয়ে গেল। সারা থেকে পরে মাল গিয়েছিলাম। এই আমি কান বলছি, আর জীবনে কোনোদিন মাল চুপ না। আমার দেখা মতি পয়সা কেটে গেছে। এই মতো মানুষকে নিয়ে সব কেটে গেল রে। চল, চল, আমি এই জীবনে মাল চুপ না। আমার জন্য পাখির পালকের জুতো জোড়া, আমার জন্যে বুঝাচ্ছি এই কাকুর জন্য জুতো, এই জেঠুর জন্য গয়না, আরে এই দাদুর জন্য বউ। এই কাকুর জন্য ছোট বাত্ত, এই জেঠুর জন্য মজারি গর্ত, আরে এই দাদুর জন্য বড় গর্ত। এই আমাকে ঢুকিয়ে অন্তরে অবস্থান করছেন তা বুঝতে পারিনি। আরে বুঝতে দেব না বলেই তো নারী রূপ ধরেছি, এটা বুঝতে পারছো না? জুতো নেবে? জুতো কি মানুষ রে, কথা নিবি করা। ওরে তোদের আগেই আমি সব নিয়ে বসে আছি। সন্ধ্যের পরপরই সখী সেজে গৌরহরির বাড়িতে ঢুকেছি। কাদম্বিনীর মুখে কাপড় তুলেছি, হাত পা বেঁধে শৌচাগারে বন্ধ করে রেখেছি, সিন্দুক ভেঙেছি।
আজ পথে বেরিয়েছি, অর্থনৈতিক সংকট আমাকে পথে নামতে বাধ্য করেছে বলতে মহারাজ বিরোধী নাট্যদলের পটলবাবু ফিল্ম স্টার নাটকের পরিচালক নারায়ণ সাহা মহাশয়কে কর্মকর্তা সভ্যসভ্যা সকলকে গিলোটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। বয়স্কদের আমার প্রণাম। একটু বিভ্রাট হচ্ছিল, সত্যি আমাদের পটলবাবু ফিল্মস্টার করার কথা ছিল, সেটা 28 তারিখে করার কথা ছিল। যাই হোক, এই ডেটটা অধিক হয়ে যাওয়াতে সেটা করতে পারলাম না। মহাবিদ্যা গত বছর করার কথা দিয়েছিলাম, তার শোয়ের আগে আমাদের দলের একজন সদস্য অভিনেতা দুর্ঘটনার কবলে পড়েন এবং হাসপাতালে ছিলেন, যার জন্য গত বছর করাই হয়নি। মহাবিদ্যায় আজকে করলাম। পটলবাবু ফিল্ম স্টার আগামী দিনে আপনাদের সামনে হাজির করা হয়েছিল। সকলকে আরও একবার মাথা ভাঙা গিলোটিনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা। শুভরাত্রি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের নাটকের পাশে থাকুন। নমস্কার। বিচারক মণ্ডলী এবং 50-এর আমাদের সকল সদস্যবৃন্দাদের আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি আমাদের নাটক কন্টাস ঘরে ফেরা। নাট্যকার ও নির্দেশনা স্বপন দাস, অভিনয়ে জসিমউদ্দিন, রমেন্দ্র প্রসাদ সিংহ, কার্তিক, অজিত সরকার এবং কুসুম।
তোর জন্য না আজকে বাসটা ফসকে গেল, বুঝেছিস? আরে দেখো থেকে বলছে ভাই একটু পাস সাজা তা লাজ্জাবতী কলা তো এখন কি করবি? সেই কালকে আগে সকালে বাসটা না সারা রাতটা এখানে বসে পড়ে থাক। এমন নিয়ম মানছে বলে এখানে রাত্রি সাতটা পাবি কোথায়? কথায় বলে নিমজ্জিত মানুষ ঘরপুকুরে আঁকড়ে ধরে। জায়গাটা মন্দ কি? মানুষ থাকে না, মানুষটা যাবে কোথায়? এর আমাদের বিপদে নয়, এখান থেকে প্রায় 25 ফুট দূরে।
ডেকে চৌধুরী মাস্টার গায়ে লুটিয়ে পড়লাম, বললাম দেহের চৌধুরী মাস্টার দেহের কার্তিক আমার কি সর্বনাশটা করলো। এখন আপনি কর কি করবো আমি? কিন্তু গ্রামে থাকতে পারলাম না। সুন্দর নাটক উপভোগ করলাম আমরা রানারের পক্ষ থেকে। নাট্যকর্মী যারা আসেন আমরা তাদের কথা একটু শুনব এবং রানারের পক্ষ থেকে তাদেরকে পুষ্পস্তবক এবং উত্তরীয় বইয়ে স্মারক উপহার দিয়ে আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি। এই নাটকের কুশীলক যিনি ছিলেন শ্রী অজিত সরকার, এতক্ষণ অভিনয় করলেন এই নাটকে। তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের রানারের সদস্য ফিলিপ কর। আমরা এবারে স্মরণিকারও তার হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা তার মধ্যে কিছু কথা শুনতে চাচ্ছি। রঞ্জু, জানি না কতটা আনন্দ দিতে পারলাম, যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট হাততালি চাই। আমরা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ, এই নাটকের যিনি নাট্যকার প্রয়াত স্বপন দাস মহাশয়, উনি আমাদেরকে এই নাটকের নির্দেশনা দিয়েছিলেন। আমরা এবারে নাটকের মধ্যে চলে যাই। নাটকে জসীমউদ্দিনের চরিত্রে আমি নবনীত প্রসাদ সিনহা, কার্তিকের চরিত্রে অজিত সরকার, কুসুমের চরিত্রে সোমা গোস্বামী, আলোকসজ্জায় শুভ গোস্বামী। এবং ওই ছোট্ট ছেলেটাকে দেখছেন, ও আমাদের দলের একটা সম্পদ। ও অভিনয় করে, মঞ্চটা দেখলেন, মঞ্চসজ্জাও করেছে, রূপসজ্জা করেছে, তার সঙ্গে এখানে ও আবহ সঙ্গীতটাও চালিয়েছে। আমাদের দলের অ্যাসেট একটা রঞ্জু হালদার, জুনিয়র ছেলে, খুব ভালো ছেলে, একসঙ্গে এতগুলো কাজ করে। যাই হোক, রানার আজ ৫০ বছরের মাইল ফলকটি পার করে চলে গেল। রানার সাংস্কৃতিক জগতের একটি উজ্জ্বল নক্ষত্র। আপনারা জানেন, রানারের জন্মলগ্ন থেকে রানার বিভিন্ন সামাজিক কাজ, নাটক, গান, আবৃত্তি এবং উদীয়মান শিল্পীদের মঞ্চ তৈরি করে দিয়েছে। রানার শুধু নাটক নয়, শুধু নাচ গান আবৃত্তি নয়, রানারের ফালাকাটার মধ্যে অনেক সামাজিক কাজ আছে। আমরা এই সর্বপ্রথম বেসরকারিভাবে পোলিও টিকাকরণ আমরা নিয়মিত চালিয়ে গিয়েছি। আমরা এই সর্বপ্রথম বেসরকারিভাবে বই মেলা করেছি, যদিও আকারে ছোট, আমরা বই মেলা করেছি। আমরা নাটকে সুদূর শিলচর থেকে কলকাতা শিশির মঞ্চ পর্যন্ত নাটক করেছি।
বিভিন্ন সামাজিক কাজে আমরা আমাদের সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছে এবং আমরা সফল হয়েছি। আমি প্রথম নাটক হাতে করি দিয়েছিলাম স্কুল লাইফে, ফলাকাটা হাই স্কুলে আনুমানিক ৬৮ সালে। আমার শ্রদ্ধ পরম পূজনীয় নন্দী স্যারের হাত ধরে মুক্তধারা নাটকটি করে আমি হাতে করি দিই। তারপর ৭৯-৮০ সনে আমি রানারের সঙ্গে যুক্ত হই। আমি একজন রানারের সদস্য হিসাবে নিজেকে গর্ববোধ করি যে আমি আজকে রানারের সংস্পর্শে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক সামাজিক কাজে নিজেকে জড়িত করতে পেরেছি। আমি সামান্য একটি নাট্যকর্মী হিসাবে রানারের কাছেই পরিচিত লাভ করেছি। আপনাদের হয়তো রানারের কথা বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। অনেক রানারের স্মৃতি, গল্প, অনেক কিছু আছে। এই কমিউনিটি হল যখন হয়নি তখন আমরা কোনো সময় বেসিক স্কুলের মাঠ, কোনো সময় দশমী ঘাটের মাঠ, কম করে শীত, এর মধ্যেও আমরা বিভিন্ন অনুষ্ঠান করে গেছি। আমরা একটা সময়, সেই সময়টা এই টিভি বোকা বাক্সের দৌলতে আমরা দর্শকের খুব একটা সমাগম পাই না, কিন্তু আজ রানারের যে কোনো অনুষ্ঠান গোটা প্রেক্ষাগৃহে ৩ ধরনের জায়গা থাকে না। সেটা আপনাদের জন্য আজকে রানারের নতুন করে এই জেনারেশনের ছেলেমেয়েদের একটু নাটকের প্রতি অনীহা আছে। যদিও পড়াশোনার চাপ, অন্যান্য চাপ থাকে, তবুও আমি বলবো আপনারা যারা সামনে অভিভাবকরা বসে আছেন, আজকে অবক্ষয়ে সমাজে আপনাদের ছেলে মেয়েদের অন্তত এই সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত করুন। সকলকে আমার প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের প্রথম নিবেদন, কবি পূর্ণেন্দু পত্রীর লেখা সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগে বলেছে ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। ঠিক সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝঙ্ক। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাই ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে সে বললে, ওর ছুড়ে তোর বিয়ে। এখন শেষ হলো গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিন ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। আমার দ্বিতীয় নিবেদন
সম্মানিত করলাম ডক্টর চন্দ্রের কর্মকর্তা মাননীয় শ্রী শিবকুমার বাজার মহাশয়কে। তিনি আমাদের কাছে উপস্থিত হয়েছে, আমরা তাকে সম্বর্ধিত করলাম। আশা দেখুন আপনার সম্বন্ধে কত কিছু জানতে চাইছেন, আর আমি আপনার
এখন দেখছি আপনি আমার থেকে বলছেন আপনি আপনার কথা ছলে কৌশলে আমার সময় নষ্ট করছেন। চলে যান, আমাকে আমার কাজ করতে দিন। আপনি আপনার কাজ করুন, অনুভব করবেন আর আপনার চোখে মুখে তা প্রকাশ করবেন। আপনি হঠাৎ মেঘের মধ্যে ভেসে যাচ্ছেন, নীল আকাশে সাদা মেঘের ভেলায় আপনি ভাসছেন, অন্যান্য মেঘেরা আপনাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। একটা বড় মেঘ এসে আপনাকে পুরো ঢেকে দিল। আপনি কিছু অনুভব করতে পারছেন? না, আচ্ছা আপনি চেষ্টা করুন, দেখবেন সব অনুভব করতে পারবেন। মেঘগুলো আপনাকে পুরো ঢেকে ফেলেছে। আপনাকে একটু শীত করছে? হ্যাঁ, গাটা কি একটু ভিজে ভিজে লাগছে না? অল্প মেঘেরা আপনাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এইবারে জোর বৃষ্টি নামলো। আপনিও নেমে আসছেন বৃষ্টির সাথে পৃথিবীর বুকে, নীল আকাশ থেকে সবুজ গাছগাছালির মধ্য দিয়ে। দেখতে পাচ্ছেন পাখিগুলো কিরকম ডানা ঝাপটে স্নান করছে। হ্যাঁ পাচ্ছি। চারিদিকে একটা মিষ্টি গন্ধ, সবুজ পাতার ফাঁকে ফাঁকে কত রকমের রং। এই তো আপনি বর্ণ গন্ধ সব অনুভব করতে শুরু করেছেন। আপনি চেষ্টা করলে আরো পারবেন। আপনি ফুল দেখতে পাচ্ছেন। হ্যাঁ, গোলাপ, অপরাজিতা, সূর্যমুখী, লাল, নীল, সবুজ, পদ্ম রঙের। আপনি কোনো ফুলের মধ্যে ঢুকে যান, দেখুন না পারবেন। কি বলো? ওরা কি মিষ্টি, আমার চোখে মুখে হলুদ নিল, আমার চারিদিকে কত গোল করছে। আমি তো ছোট হয়ে যাচ্ছি। আপনি বাস শুরু করছেন। হ্যাঁ, এই তো আমার মা বাটনা হয়ে এসেছে, হাতে হলুদের গন্ধ। আর ছোটবেলার বন্ধুদের কথা মনে করতে পারছেন? ছোটবেলার বন্ধুরা যাদের সাথে আপনি স্কুলে পড়তেন, টিফিনের সময় খাবার ভাগ করে খেতেন, আর যাদের সাথে খেলতেন, কানামাছি, স্কুলের কথা, নতুন ক্লাস, নতুন বইয়ের কথা। আপনি বইয়ের প্রসঙ্গ তুললেন, স্বপ্নের মধ্যে বইয়ের বিষয়ে ঢুকে আমাকে দেশদ্রোহিতা দায় ফেলতে চাইছেন। আপনার গবেষণ নিয়ে বুঝতে পেরেছি। আপনার বুঝি নতুন বইয়ের গন্ধ ভালো লাগে না? না না না, আমাদের কাছে নতুন পুরনো সমস্ত বইয়ের গন্ধ একটাই গন্ধ, একটাই রং। কিরকম? পোড়া গন্ধ, আলো কার্বন ছাই। কিন্তু স্কুলের কথা ভুলে গেছি, ভুলে যাওয়ার কথাই লেখা আছে আমাদের লাইনে। ওইসব ভুলে যাওয়া। অতীত ভুলে যাবো। তাহলে আমাদের একটাই বাস, এই সমস্ত কিছু পুড়িয়ে ছাড়িয়ে ছাড় করতে হবে। ফায়ার ব্রিগেডের কাছে আপনি দেবেন। জানি অনেক আগে হতো, এখন আমি বাদ গেছি। আইন এই আপনি তৈরি প্রাণী কাটাইতে হবে, প্রাণী কাটাইতে ভয় আপনাদের পেতে হবে, ভয়কে প্রাণী কাটাইতে হবে। আমি বলছি আমরা আমাদের কাজ করে চলে কার্ল মার্কসের ইকোনমিক এন্ড ফিলোসফিক্যাল ম্যানিফেস্টো 1844 আর এটা মাই এক্সপেরিমেন্ট মোহনদাস আমাদের কিছু লোকের মনসেবার প্রয়োজন নেই। তারা কম খায়, কম শিখে, বেশি উপার্জন করে, অসম্মান
জাতি জানা সহ্য করে অন্যের পরিচর্যা করে। ওরা জানে না যে ওরাই সমাজের জানেন ভাই, শ্রুতি এদের অপর নাম শ্রুতি। বৈদিক যুগে মানুষ শুনে শুনে মুখস্থ রাখত, তাই স্মৃতি পড়ানো সম্ভব নয় আপনি যতই বই পড়ান। আর এই কাজটাই আমরা এত বছর ধরে করে চলেছি। বই পুড়িয়ে দিলেও আবারও বই লিখে ফেলবো। আমাকে বলতে দিলে তুমি বলতে পারি। বন্ধ করুন এই স্যালিউট, আমাকে আর নিচে নামাবেন না। স্যার আপনি যে বলেন ও সরকারি নথি তাই বলে। কিন্তু কিন্তু স্যার আপনি নিজেকে এভাবে কেন লুকিয়ে রেখেছেন স্যার? জানেন না আপনি দেশের সম্মানিত নাগরিক। মানুষের চোখে দেশের যে মানবাধিকার সংগঠনগুলো আপনার বিরুদ্ধে হিংসার অভিযোগ এনেছিল, সম্প্রতি আদালত সেই সমস্ত অভিযোগ থেকে আপনাকে আর আপনার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ থেকে আপনাকে মুক্তি দিয়েছে এবং দেশের জাতীয় নায়কের সম্মান দেওয়া হচ্ছে। দেখুন ভাই, যে হিংস্রতায় আপনি আজ ওই কোরআন প্রতিবাদীকে কোরআন সরকারি অধ্যাদেশের পর আমি সেই কাজ শুরু করেছিলাম। তখন শরীরে তরুণ কুর্তির রক্ত, আরো উপরে ওঠা উদগ্র বাসনা আমাকে বন্ধ করে তুলেছিল। কোনো একদিন এরকমই কোনো একটা বাড়ির সবকিছু পুড়িয়ে দিয়ে যখন বেরোচ্ছি, দেখি দরজার সামনে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। কত বয়স হবে? 3 কি 4। ধরে কাঁদছে আর একটা বই এগিয়ে দিচ্ছে আমার দিকে। আমি ওর হাত থেকে বইটা নেওয়ার পর কোলে নিতে গেলাম, কিন্তু হঠাৎ করে মেয়েটা কোথায় যেন তখনও ভেবেছিল সংবর্ধনা জ্ঞাপন করবো আমরা রানারের পক্ষ থেকে। আমাদের মাননীয় সদস্য তপনদা তার হাতে পুষ্পস্তবক তুলে নিয়েছেন। উত্তরীয় পড়িয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন এবং এই মোমেন্টও আমরা তুলে দিচ্ছি তার হাতে। এবং আমাদের রানারের এবারের পত্রিকা আমরা আমাদের মাননীয় বিধায়ক তার কাছ প্রত্যেকেই এই সুন্দর নাটক উপভোগ করতে এসেছেন, আমিও এসেছি। আমি কি বলবো, এক্ষেত্রে দুর্ভাগা যে সম্পূর্ণ নাটক এবং প্রতিদিন নাটকগুলো আমি উপভোগ করতে পারছি না, কোথাও একটা অপূর্ণতা থেকে যাচ্ছে। নাটক দেখলাম আমরা চন্দননগরে, তারা
পরিবেশন করলো 1925। আজকে তারা প্রশ্ন রেখেছে এই মঞ্চে যে আমাদের জ্ঞানের আলো, জ্ঞান বিজ্ঞান এর অগ্রগতি কোনো কালেই থেমে থাকেনি। অনেক সময় শাসকেরা অনেক নির্মম হয়েছে। আমরা জানি আমাদের এই ভারতবর্ষ, সেখানেও একাধিক বিশ্ববিদ্যালয়ে এক সময় পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরেও জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি ভারতবর্ষে থামিয়ে রাখা যায়নি। ভারতবর্ষে চিরদিন ধ্বনিত হয়েছে তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃত গময়। সেই তমসমা অমৃত গময়, সেই অন্ধকার থেকে আলোর দিকে ছুটে যাক, আলোর দিকে যে উত্তরণের বার্তা, সেই বার্তাই দিয়ে গেল আজকের এই নাটক। আমার খুব শাহ চৌধুরী আমাদের সদস্য যিনি আছেন, তাকে আমরা মঞ্চে আহ্বান করছি। এই মাত্র যে নাটকখানি আমরা দেখলাম তারই নির্দেশক, তার হাতে আমরা পুষ্পস্তবক তুলে দিয়ে এবং উত্তরীয় পড়িয়ে আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। এবং তার মুখ থেকেই আমরা দু চারটি কথা আজকে সন্ধ্যায় শুনতে চাইছি। ফালাকাটা রানার ক্লাব কে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা। আমরা প্রথম এখানে আসলাম, নাটকে যা বলার আমরা বলেছি, আর কিছু বলার নেই। এবার আপনারা বলবেন আপনাদের ভালো লাগে খারাপ লাগে। এই যে বিশাল আয়োজন, এই যে প্রচুর দর্শক, তো আয়োজন সংস্থার ক্যারিশমাতে হয় 50 বছর ধরে তারা যা অক্লান্তভাবে করে চলেছেন, তারই ফল এটা। আমার মনে হয় ফালাকাটা রানার ক্লাবের জন্য একটা জোরে হাততালি দেওয়া। আজকে আমাদের প্রথম শো করার কথা ছিল, কিন্তু আয়োজকরা বলেন প্রথমে দ্বিতীয় শো, তারপর বলেন তৃতীয় শোটা করতে। নাটকের জন্য, দর্শকদের জন্য, আয়োজকদের জন্য আমরা সবসময় একরকমভাবে চেষ্টা করে যাবো। এটাই প্রয়াস, এটাই ইচ্ছে সবাই মিলে। যদি আমরা নাটকটাকে বাঁচিয়ে রাখতে পারি, নাটক আরও অনেক দূরে নিয়ে যাবে। ভালো থাকবেন। এখনই শুরু হবে 4টা নাট্যজনের নাটক। আপনারা অপেক্ষা করুন, দেখবেন। 1947-এর দেশভাগের পর থেকে পূর্ব পাকিস্তানের মানুষের মনে চলতে থাকে জামাত। দু জাতির শিল্প সংস্কৃতি আলাদা হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকার চাপিয়ে দিতে থাকে উর্দু ভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কোথায় ছিল তখন? কখন থেকে তোমায় ডাকছি? হ্যাঁ, বাহাদুর গার্ড দেখছি। কোথায় ছিলে? কখন থেকে ডেকে চলেছি? প্রথম খাওয়া করতে পারি না। ঠান্ডা যে কানের মধ্যে খালি ঝাঁ পড়ে। ও, কোথায় পোস্টিং ছিল? আমার ওই পশ্চিম পারে লালবাংলোর কবরের শেষ সীমানা। ও, ওখান থেকে এখানে আসতে পারে হাবিয়ে পড়ে দেখছি। এই বাতিটাকে নিভে নেবে কেন? পয়রা গেছিলাম, পয়রা গেছিলাম। আইতে গিয়া গর্তের মধ্যে পয়রা গেছিলাম। গর্ত? গর্ত মানে ওই কবর
পুরান খবর একের বসে আছে আপনি ডাক দিতে আইতে গিয়ে তো ভাস্করে ঢুকে না দিয়ে এটা ব্যবস্থা আমি সাবধানে সব ফেলতে হয় এটুকু জানো না যাও তুমি এমনি দিয়েছিলাম যাও জি জি হুজুর এই শোনো শোনো সাবধানে কাটারে আওয়াজ ধরে যাবে আবার কোনো বস্ত্রের মধ্যে পড়ো না এটা ফুটবল খেলার মাঠ না সাবধানে সাবধানে যাও যাও আর এই বাকিটা বলছি না আপনাদের কথা জি আমরা তো সাবধানে থাকতে তুই এইটা বলে চলবে না মনে গ্যাস গ্যাস আপনি সাবধানে থাকেন হুজুর আমি যাই প্রথমে দেখে মনে হলো ঠিকই আছে
তোমার সব কষ্ট করছি মা।
চোখের বড় প্রভাব পানি কেবল ঝরছে আর ঝরছে। আরে দাদু তুই এরকম কেন? মেটাও মেটাও গড 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 জি হুজুর, জি হুজুর, এনি আমার কাছে কতগুলো টাটকা গুলি আছে, একদম রক্ত মাখানো। নেবেন? নিন নিন, ধরুন, লোড করুন, গুলি চালান। চাই আমি ওদের ডেকে নিয়ে আসছি। কিরে তোরা সব কোথায় গেলি? কবর ফেলে সব উঠে আয়। মিছিল হবে মিছিল। উঠতে করে উঠে আয় বাবা, উঠে আয়। মিছিল হবে, উঠে আয়। মিছিলে গুলি হবে, উঠে আয় বাবা। মিছিল হবে, মানুষ দেখবে, আজ গুলি চলবে। উঠে আয়, উঠে আয় তোরা, আর ঘুমিয়ে থাকিস না। উঠে আয়, মিছিল হবে, মিছিল হবে। আপনারা যদি ফিল করেন দেন এর সাথে থাকবেন। কবর অনেক পুরনো নাটক, কবর থেকেই তুলে নিয়ে এসেছিলাম। আমরা ব্যারিকেড করি, আনুসুন্দরী পাড়া করে, বিল্লবামন করি, অজস্র নাটক, পরদেশি, পাথর। কিন্তু কোথাও মনে হয়েছিল আজকে আমার বাড়ির দুটি মেয়ে আছে, তাদের থেকেই প্রথম ধাক্কাটা পাই যে বাংলা বলতে লজ্জা পাচ্ছে। কোনো পার্টিতে কোনো গেট টুগেদারে বাংলা বললে মনে হচ্ছে মান সম্মান চলে যাবে। আমি জানি না আপনাদের পরিবারে সেরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা। তো আমাদের মনে হয়েছে কবর মুনির চৌধুরী অনেকদিন আগে কারাগারে বসে গিয়েছিলেন, সেটাকে আমরা আজকে ফালাফালাই করলাম। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা সুযোগ করে দিলেন, তাদের প্রচন্ড পরিমাণে অনুরোধ করেছি দিন একটু মঞ্চ দিন আমরা করি। সুবিধা আছেন আরো সবাই আছেন, প্রত্যেকের আপনাদের প্রণাম। এই কবর অনপ্রভাগ্য তার মার স্মৃতিতে সেই স্মারক উপহার তুলে দিচ্ছেন শ্রী সুমন পাল মহাশয়ের হাতে। সুভাষ দা আমাদের বর্ষপূর্তি উৎসবের আমাদের সুবর্ণজয়ন্তী বর্ষ উৎসবের সভাপতি সুভাষ দাকে আমরা মঞ্চে আহ্বান করছি। আমরা রানাদের পক্ষ থেকে এবার সংবর্ধনা জ্ঞাপন করব, শুভেচ্ছা জানাবো অমিত সাহা। অমিত সাহা, তাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। অমিত সাহাকে একটু চিনছেন কি? তাকে দূরদর্শনের পর্দায় এবং বিভিন্ন হিন্দি বাংলা চলচ্চিত্রে আমরা দেখেছি বিভিন্ন সময়।